হ্যালো এভরিওয়ান। এখন আমি তোমাদের সঙ্গে ভূমিকম্প সম্পর্কে আলোচনা করব। তো দেখো, আমাদের ভূপৃষ্ঠে যে সমস্ত বিপর্যয়গুলো দেখতে পাওয়া যায়, সেই সমস্ত বিপর্যয়ের মধ্যে ভূমিকম্প হচ্ছে একটা গুরুত্বপূর্ণ দুর্যোগ এবং বিপর্যয়। তো এই বিপর্যয়টা সম্পর্কে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এই ভূমিকম্পের তরঙ্গ এবং ভূমিকম্প পুরো জিনিসটাই আমি তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা একটু মন দিয়ে শোনো, দেখো অনেকটাই বুঝতে পারবে। তাহলে দেখো, ভূমিকম্প যেটা আছে, ভূমিকম্প আমাদের যে বিপর্যয়গুলো আছে, প্রাকৃতিক বিপর্যয়গুলিকে আমাদের দুটো ভাগে ভাগ করছে। একটা হচ্ছে তোমার প্রাকৃতিক বিপর্যয়, একটা মানুষ সৃষ্ট বিপর্যয়। এবার প্রাকৃতিক বিপর্যয়কে আবার ভূতাত্ত্বিক, বায়ুমণ্ডলী এবং মৃত্তিকা সংক্রান্ত বিপর্যয়ে ভাগ করছে। ভূতাত্ত্বিক বিপর্যয়কে আবার দেখো দুটো ভাগে ভাগ করছে, একটা পাত সঞ্চালন বিপর্যয়, একটা ভূমিরূপ সংক্রান্ত বিপর্যয়। এই পাত সঞ্চালন বিপর্যয়কে আবার যে তিনটে ভাগে ভাগ করছে, তার একটা ভাগ হচ্ছে তোমার ভূমিকম্প। একে তোমার তিনটে ভাগে কি কি আছে, ধরো ভূমিকম্প, সুনামি এবং অগ্নুৎপাত। তাহলে এই ভূমিকম্প সম্পর্কে তোমাদের সঙ্গে আমি এখন আলোচনা করব। তো দেখো, ভূমিকম্প সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথমেই যেটা জানতে হবে সেটা হচ্ছে যে ভূমিকম্প কাকে বলে, ভূমিকম্পের কারণগুলি কী কী, অর্থাৎ কী কী কারণে ভূমিকম্প হয়ে থাকে। তাহলে ভূমিকম্প কথাটাকে ভাঙলে আমরা দুটো জিনিস পাই। একটা হচ্ছে ভূমি প্লাস কম্প, অর্থাৎ ভূমির যদি কম্পন হয় তখনই সেটা হচ্ছে ভূমিকম্প। আমরা ধরো ভূমিকম্প বলতে শুধুমাত্র যে প্রাকৃতিক কারণে যেটা হয়, যেখানে ক্ষয়ক্ষতি বেশি, সেটাই শুধুমাত্র আমরা বিচার করি, কিন্তু সেটা নয়। ভূমিকম্প ধরো কোনো একটা, তুমি রাস্তার উপর দিয়ে যাচ্ছ, একটা বড় লরি হয়তো পেরিয়ে গেল, তার জন্য মাটি কাঁপছে, এটাও ভূমিকম্প। ধরো একটা মালবাহী ট্রেন একটা ধরো পেরিয়ে যাচ্ছে, তার জন্য মাটি কাঁপছে, এটাও ভূমিকম্প। তো তাহলে প্রাকৃতিক ভূমিকম্প এবং মানুষসৃষ্ট ভূমিকম্প দু রকমেরই ভূমিকম্প হয়ে থাকে, কিন্তু যে ক্ষয়ক্ষতির পরিমাণটা সেটা কিন্তু প্রাকৃতিক ভূমিকম্পের জন্য কিন্তু সব থেকে বেশি হয়, যার জন্য ওইটা কিন্তু আমাদের কাছে সব থেকে বেশি প্রকট হয়। তো দেখো, ভূমিকম্প যদি ডেফিনেশন দিতে যাই তাহলে কি বলবো, যে কোনো প্রাকৃতিক বা কৃত্রিম কারণে সংঘটিত ভূ আলোড়ন তরঙ্গ সৃষ্টির মাধ্যমে ভূপৃষ্ঠকে যখন ক্ষণিকের জন্য কম্পিত করে, তাকেই ভূমিকম্প বলে। তাহলে এই গেল তোমার ভূমিকম্পের ডেফিনেশন। এবার ভূমিকম্পের কারণগুলি কী কী, তাহলে দেখো প্রথমেই এটাকে দুটো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে প্রাকৃতিক কারণ আর অন্যটা হচ্ছে কৃত্রিম কারণ বা মানুষ সৃষ্ট কারণ। প্রাকৃতিক কারণের মধ্যে প্রথমে কি আছে, ভূত্বকীয় পাতের সঞ্চালন। এইটাই হচ্ছে সব থেকে বড় একটা মানে ভূমিকম্প, বুঝতে পেরেছো, যার জন্য ক্ষয়ক্ষতিগুলো বেশি হয়। ভূত্বকীয় পাতের সঞ্চালন হচ্ছে পৃথিবীর ভূত্বক যে বড় 7টি এবং ছোট 20টি পাত নিয়ে গঠিত, সেগুলি বিভিন্ন দিকে সঞ্চালনই ভূমিকম্পের প্রধান কারণ। পৃথিবীর ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলি পাত সীমান্তে অবস্থিত, অর্থাৎ যতগুলো ভূমিকম্প প্রবণ অঞ্চল দেখতে পাওয়া যায় সেগুলো কিন্তু পাত সীমান্ত, অর্থাৎ দুটো পাতের সংযোগস্থল বরাবর কিন্তু দেখতে পাওয়া যায়। যেমন ধরো আমাদের যে প্রশান্ত মহাসাগরের আগ্নেয় মেঘলা আছে, এটা কি একটা মহাসাগরীয় পাত এবং মহাদেশীয় পাতের সংযোগস্থল বরাবর প্রশান্ত মহাসাগরকে মালার আকারে তারা তোমার বেষ্টন করে আছে। এরপরে দেখো যেটা আছে, তারপর নবীন ভঙ্গিল পর্বতের উত্থান। তাহলে বলছে গিরিজনী আলোড়নের প্রভাবে প্রচণ্ড পার্শ্বচাপে নবীন ভঙ্গিল পর্বতের উত্থান ঘটে চলেছে এবং এর জন্য শিলাচ্যুতি ঘটে, যা ওই অঞ্চলে ভূমিকম্পের সৃষ্টির কারণ। এর জন্যই কিন্তু তোমার এই যে হিমালয় পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ হয় কেন, তার কারণ ওটা হচ্ছে একটা নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল। এরপর দেখো অগ্নুদ্গম। অগ্নুদ্গমটা কি বলছে, আগ্নেয়গিরি থেকে অগ্নুদ্গমের সময় প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং প্রচুর গ্যাস এবং লাভার নিঃসরণের জন্য ভূমিকম্পের সৃষ্টি হয়। এরপর দেখো পৃথিবীর সংকোচন হচ্ছে, পৃথিবীর তাপ বিকিরণের মাধ্যমে ক্রমশ শীতল এবং সংকুচিত হচ্ছে, ফলে ভূত্বকের শিলাস্তরের টান ও পীড়নের সৃষ্টি হয়। এজন্য পৃথিবীর দুর্বল অংশে ফাটল দেখা দেয়, যা ভূমিকম্প সৃষ্টির অন্যতম কারণ। নেক্সট হচ্ছে কি ধস ও হিমানী সম্প্রপাত, যে পার্বত্য অঞ্চলে ধস নামলে ও হিমানী সম্প্রপাত হলেও ভূমিকম্পের সৃষ্টি হয়। এরপর দেখো উল্কাপাত, যে বৃহদাকৃতির উল্কাপিণ্ড ভূপৃষ্ঠে সজোরে আছড়ে পড়লে ভূমিকম্পের সৃষ্টি হতে পারে। তাহলে এতগুলো হচ্ছে তোমার প্রাকৃতিক কারণ। কৃত্রিম কারণের মধ্যে কি আছে, পারমাণবিক বিস্ফোরণ, যে পরীক্ষা নিরীক্ষার জন্য ভূগর্ভে শক্তিশালী পারমাণবিক বোমা ফাটালে পার্শ্ববর্তী অঞ্চলে ভূমিকম্পের সৃষ্টি হয়। আর কি ডিনামাইট বিস্ফোরণ, যে খনিজ সম্পদের অনুসন্ধান এবং পার্বত্য অঞ্চলে নানাবিধ নির্মাণ কাজের জন্য ডিনামাইট বিস্ফোরণ ঘটানো হয়, তাই ওই অঞ্চলে ভূমিকম্পের সৃষ্টি হতে পারে। তাহলে এই হচ্ছে তোমার ভূমিকম্পের কারণগুলি সম্পর্কে আলোচনা। এরপর দেখো ভূমিকম্পের শ্রেণী বিভাগ। আমরা যে ভূমিকম্প সম্পর্কে জানি, এই ভূমিকম্পগুলোকে কটা ভাগে ভাগ করা যায়। দেখো, ভূমিকম্পকে আমরা দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে প্রাকৃতিক ভূমিকম্প, যেটা তোমার ভূগাঠনিক এবং আগ্নেয় সমস্থিতিক এবং পাতালিক ভূমিকম্পের জন্য সৃষ্টি হয়। আর 2 নম্বর হচ্ছে কৃত্রিম ভূমিকম্প, আর এটা হচ্ছে উৎপত্তি অনুসারে। আর ভূমিকম্প কেন্দ্রের গভীরতা অনুসারে দেখো, এটাকে বলছে অগভীর কেন্দ্রজাত, মধ্য গভীরতাজাত, কেন্দ্রজাত এবং গভীর কেন্দ্রজাত ভূমিকম্প।
অর্থাৎ তোমার কোন গভীরতায় সৃষ্টি হচ্ছে সেই অনুসারে কিন্তু এটাকে ভাগ করা হচ্ছে। আর কি ধ্বংস করার ক্ষমতা অনুসারে ওই যে মাঝারি বিধ্বংসী, উচ্চ বিধ্বংসী এবং তোমার প্রচণ্ড বিধ্বংসী ভূমিকম্প। তাহলে এই তোমার 3 রকমের ভূমিকম্প আমাদের থাকে, একটা হচ্ছে উৎপত্তি অনুসারে, একটা হচ্ছে ভূমিকম্প কেন্দ্রের গভীরতা অনুসারে, আর ধ্বংস করার ক্ষমতা অনুসারে। তাহলে এতগুলো ভাগে কিন্তু আমরা ভূমিকম্পকে ভাগ করতে পারি। নেক্সট কি আছে বলতো, ভূমিকম্পের বৈশিষ্ট্য। দেখো আমাদের এই যে ভূমিকম্পগুলো হয়, এই ভূমিকম্পের কিন্তু কতগুলো সাধারণ বৈশিষ্ট্য আছে। কি প্রথম যেটা হচ্ছে, বেশিরভাগ ভূমিকম্প ভূত্বকের নিচে 32 কিলোমিটারের মধ্যে হয়ে থাকে। অর্থাৎ ভূমিকম্প যেটা তোমার কেন্দ্র যেটা, সেটা কিন্তু ভূপৃষ্ঠ মানে যে আমরা যে জায়গাতে ভূমিকম্প তরঙ্গটা অনুভূত হয়ে যে ক্ষয়ক্ষতিটা হয়, তার ঠিক নিচের দিকে তোমার 32 কিলোমিটারের মধ্যে কিন্তু হয়ে থাকে। এবং ভূমিকম্পের কেন্দ্রটা কি বলতো, এই যে আমাদের যখন ভূমিকম্পটা হয় তখন প্রথম কিন্তু এই দেখো কেন্দ্রের ভূমিকম্পটা হয় এবং কেন্দ্র গিয়ে উপকেন্দ্রতে আঘাত করে, অর্থাৎ ভূপৃষ্ঠের দিকে, এবং উপকেন্দ্র থেকে তরঙ্গগুলো কিন্তু তার চারিদিকে ছড়িয়ে পড়ে এবং ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে। এবং এই তরঙ্গকে তোমার 3টে ভাগে ভাগ করা হয়, সেটা আমি তোমাদের কিছুক্ষণের মধ্যে আলোচনা করছি। পি তরঙ্গ, এস তরঙ্গ এবং এল তরঙ্গ। আমাদের যে ক্ষয়ক্ষতিটা হয় না, সেটা কিন্তু এই এল তরঙ্গের জন্য হয়ে থাকে, যেটা তোমার ভূপৃষ্ঠ বরাবর কিন্তু সঞ্চালিত হয় এবং সেটা উপকেন্দ্র থেকেই হয়, কেন্দ্রতে কিন্তু কিছু হয় না। কেন্দ্র থেকে ভূমিকম্পটা সৃষ্টি হওয়ার পর সেই তরঙ্গটা কিন্তু উপকেন্দ্রতে আঘাত দেয় এবং উপকেন্দ্র থেকে তোমার চারিদিকে ছড়িয়ে পড়ে। তো বলছে এইটাই যে 32 কিলোমিটারের মধ্যে আর কি ওটা সৃষ্টি হয়, অর্থাৎ কেন্দ্র এবং উপকেন্দ্রের মধ্যে দূরত্ব কিন্তু 32 কিলোমিটার থাকে। এরপর 2 নম্বর কি, ভূমিকম্পের তরঙ্গগুলি প্রথমে উলম্ব গতি সম্পন্ন হয়, পরে আনুভূমিকভাবে ছড়িয়ে পড়ে। অর্থাৎ উলম্বভাবে সে কিন্তু তোমার ওই উপকেন্দ্রতে আঘাত করে, তারপর সেটা আনুভূমিকভাবে ছড়িয়ে পড়ে। তারপরে বলছে আশেপাশের অন্যান্য অঞ্চলের পার্শ্বগতির চেয়ে উপকেন্দ্রের উলম্ব গতির তীব্রতা অনেক বেশি। নেক্সট হচ্ছে যে উপকেন্দ্র থেকে তরঙ্গগুলি যত দূরে অগ্রসর হয়, তীব্রতা কিন্তু তত কমতে থাকে। আর তারপরে শেষ কি বলছে, ইহা ক্ষণস্থায়ী হলেও একই স্থানে মাঝে মাঝে কিছু সময় বেশ কয়েকবার অনুভূত হতে থাকে। দেখো বেশিক্ষণের জন্য থাকে না, কিন্তু বলছে বেশ কয়েকবার কিন্তু অনুভূত হয় যখন এটা হতে থাকে। তাহলে এই হচ্ছে তোমার ভূমিকম্পের বৈশিষ্ট্য, সাধারণ বৈশিষ্ট্য। এরপর দেখো যেটা আছে ভূমিকম্পের কেন্দ্র এবং উপকেন্দ্র বলতে কি বোঝো। ভূমিকম্পের কেন্দ্র কোনটাকে বলছে, যেখানে তোমার ভূমিকম্পের সৃষ্টি হয় সেটাকে বলছে ভূমিকম্পের কেন্দ্র। আর উপকেন্দ্র যেখানে তোমার প্রথম আঘাত দেয়, সেটা হচ্ছে তোমার ভূমিকম্পের উপকেন্দ্র। তাহলে দেখো কি বলছে, ভূমিকম্পের কেন্দ্রের ঠিক সোজাসুজি ওপরে ভূপৃষ্ঠ অবস্থিত স্থানকে ভূমিকম্পের উপকেন্দ্র বলে। উপকেন্দ্রে ভূমিকম্পের তীব্রতা সবচেয়ে বেশি এবং উপকেন্দ্র হতে মাত্রা চারিদিকে কমতে থাকে, তাই উপকেন্দ্র নিকটবর্তী অঞ্চলে ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার ভূমিকম্পের উপকেন্দ্র। এরপরে আমরা যেটা জানবো যে তোমার ভূমিকম্পের পৃথিবীর প্রধান ভূমিকম্প বলয়গুলি, তোমার প্রধান ভূমিকম্প বলয় কোনগুলি। তাহলে দেখো আমাদের পৃথিবীতে যে কতগুলো প্রধান ভূমিকম্প বলয় আছে, সেগুলি সাধারণত দুটি, বুঝতে পারছো। একটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় বলয়, একটা হচ্ছে ভূমধ্যসাগরীয় পার্বত্য বলয় বা টেথিয়ান বলয়। প্রশান্ত মহাসাগরীয় বলয় কোনটাকে বলছে, প্রশান্ত মহাসাগরের উভয় পাশে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বরাবর সর্বাধিক মারাত্মক ভূমিকম্প বলয়টি অবস্থান করছে। এর মধ্যে উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চল, দক্ষিণ আমেরিকার আন্দিজ পার্বত্য অঞ্চল, জাপান এবং ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ অবস্থিত। এই অঞ্চলে পৃথিবীর 68% ভূমিকম্প হয়, অর্থাৎ প্রায় 70%। আর 2 নম্বর কি, ভূমধ্যসাগরীয় পার্বত্য বলয় বলছে এই অঞ্চলটির মধ্যে ককেশাস, হিমালয়, ইরান, ইরাক, আল্পস, ভূমধ্যসাগর, খাসিয়া পাহাড়, মায়ানমার, ইন্দোনেশিয়া অবস্থিত। তাহলে এই দুটো ভূমিকম্প বলয় কিন্তু তোমার আমাদের পুরো পৃথিবীতে প্রধান। হ্যাঁ, বা আরও ধরো ছোটোখাটো যেগুলো আছে সেগুলো তো আছে, কিন্তু প্রধান হচ্ছে এই দুটো। এরপর দেখো যেটা আছে বলছে ভূমিকম্প তরঙ্গ কাকে বলে, এর শ্রেণী বিভাগ করো। তাহলে আমাদের যে ভূমিকম্প যে তরঙ্গ হয়, সেই ভূমিকম্পের তরঙ্গ কোন জিনিসটাকে বলছে সেটা এবার আমাদেরকে জানতে হবে, এবং ভূমিকম্প তরঙ্গ কত রকমের হয়ে থাকে সেটা আমরা এবারে জানবো। তাহলে দেখো তোমার ভূমিকম্প তরঙ্গ অর্থাৎ যেটা তোমার উপকেন্দ্র থেকে সৃষ্টি হয়, সেই জিনিসটাকে বলছে তোমার ভূমিকম্প তরঙ্গ। তাহলে বলছে ভূগর্ভের অভ্যন্তরে যে স্থান বরাবর ভূমিকম্পের উৎপত্তি হয়, সেই স্থানকে ভূমিকম্পের কেন্দ্র বলে। ঠিক আছে, তাহলে কেন্দ্র অর্থাৎ এই জায়গাতে যেখানে তোমার উৎপত্তি হচ্ছে, অর্থাৎ 32 কিলোমিটারের মধ্যে যে উৎপত্তি হচ্ছে, এই জায়গাটা হচ্ছে তোমার ভূমিকম্পের কেন্দ্র। এবার কি বলছে, যে যখন ভূমিকম্পের তরঙ্গের আকারে ভূমিকম্প কেন্দ্র থেকে চতুর্দিকে ছড়িয়ে পড়ে, তখন এই তরঙ্গকেই বলে ভূমিকম্প তরঙ্গ। ইহা মূলত 3 প্রকারের হয়। একটা হচ্ছে প্রাথমিক
প্রাথমিক তরঙ্গ যেটা পি ওয়েভ বলা হয়, একটা হচ্ছে গৌণ তরঙ্গ যেটা এস তরঙ্গ বলা হয় বা সেকেন্ডারি ওয়েভ, আর একটা পৃষ্ঠ তরঙ্গ বা ল্যাটারাল ওয়েভ। এই দেখতে পাচ্ছ পি ওয়েভ, এস ওয়েভ এবং এল ওয়েভ বা ল্যাটারাল ওয়েভ। এবার দেখো আমাদের তরঙ্গগুলো সম্পর্কে জানতে হবে। প্রাইমারি ওয়েভ, এই তরঙ্গের বৈশিষ্ট্যটা কি? দেখো ভূকম্পীয় তরঙ্গগুলির মধ্যে যে তরঙ্গ সিসমোগ্রাফ যন্ত্রে প্রথম এসে পৌঁছায় তাকেই মুখ্য বা প্রাথমিক তরঙ্গ বলা হয়। তাহলে সিসমোগ্রাফটা কি? ভূমিকম্পের তরঙ্গ মাপার যন্ত্র, হ্যাঁ, সিসমোগ্রাফ। হ্যাঁ, এবার বলছে কি এই তরঙ্গের গতিবেগ সর্বাপেক্ষা বেশি, ঘন্টায় গড়ে সেকেন্ডে 6 কিলোমিটার, আমি ভুল বললাম, সেকেন্ডে 6 কিলোমিটার বেগে এটা কিন্তু তোমার এগিয়ে যায়। এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কম কিন্তু ফ্রিকোয়েন্সি বেশি। তরঙ্গ দৈর্ঘ্য, এই তরঙ্গ বেশ শক্তিশালী হয়। এই তরঙ্গ কঠিন এবং তরল দুই মাধ্যমের মধ্য দিয়েই যেতে পারে। বুঝতে পেরেছো? তাহলে এই যে দেখো পি ওয়েভ, এটা কিন্তু কি হচ্ছে, সলিড এবং লিকুইড, কঠিন তরল দুটো মাধ্যমের মধ্য দিয়েই যেতে পারে। আমরা জানি আমাদের পৃথিবীর অভ্যন্তরে কিছু অংশ কঠিন আছে, কিছু অংশ তরল আছে। তো পি তরঙ্গটা কিন্তু একমাত্র তরঙ্গ যেটা কঠিন, তরল, গ্যাসীয় তিনটে অবস্থার মধ্য দিয়ে কিন্তু যেতে পারে, একে কিন্তু কেউ আটকাতে পারে না। এবার দেখো গৌণ তরঙ্গ বা সেকেন্ডারি ওয়েভ কোনটাকে বলছে? সিসমোগ্রাফ যন্ত্রে প্রাথমিক তরঙ্গের পর যে তরঙ্গ ধরা পড়ে তাকে গৌণ তরঙ্গ বলে। এই তরঙ্গের গতিবেগ প্রাথমিক তরঙ্গ অপেক্ষা অনেক কম, সেকেন্ডে 3.5 কিলোমিটার। এই তরঙ্গ কঠিন মাধ্যমে, গোল এবং তরল মাধ্যমে যেতে পারে না, সেই কারণে এই তরঙ্গ কেন্দ্রমণ্ডল দিয়ে যেতে পারে না। এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কম। এই তরঙ্গ অনুপ্রবেশ তরঙ্গ, ফলে তরঙ্গের গতিপথে সমকোণে হ্রাস হয়, পি তরঙ্গ অপেক্ষা কম শক্তিশালী। তাহলে দেখো এটা কিন্তু তোমার কি শুধুমাত্র কঠিন মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে, এ কিন্তু তোমার তরল মাধ্যমের মধ্য দিয়ে বা গ্যাসীয় মাধ্যমের মধ্য দিয়ে কিন্তু এটা যেতে পারে না। তাহলে একমাত্র তরঙ্গ যেটা পি তরঙ্গ সব মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে, আর এস তরঙ্গটা কিন্তু তোমার কঠিন মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে, এবং এল তরঙ্গও কিন্তু একই রকমভাবে তোমার ওই কঠিন মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে। দেখো এখানে তোমার পৃষ্ঠ তরঙ্গ বা এল তরঙ্গ সম্পর্কে এবার আমরা জানবো। তাহলে পৃষ্ঠ তরঙ্গ কোনটাকে বলছে? ভূকম্পীয় তরঙ্গগুলির মধ্যে যে তরঙ্গটি কেবলমাত্র ভূত্বক বরাবর সর্পিল গতিতে অগ্রসর হয় তাকে পৃষ্ঠীয় তরঙ্গ বলে। এই তরঙ্গ পি এস তরঙ্গ অপেক্ষা মন্থরতম কিন্তু সর্বাধিক বিধ্বংসী। আমাদের যে ধ্বংসলীলাটা যেটা হয় সেটা কিন্তু এই এল তরঙ্গের জন্য হয়। পি এবং এস তরঙ্গ কিন্তু আমাদের কোনো ক্ষয়ক্ষতি করে না। এই দীর্ঘ তরঙ্গ ভূত্বকের মধ্যে সীমাবদ্ধ। এই তরঙ্গকে আবার দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে তোমার লব তরঙ্গ এবং র্যালি তরঙ্গ। লব এবং র্যালি এই দুটো ভাগে এটাকে ভাগ করছে। বৈশিষ্ট্য কি? এই তরঙ্গ ভূকম্পনের উপকেন্দ্র উৎপন্ন হয়। খ হচ্ছে কি পুকুরের ঢিল ছোড়ার ঢেউ যেমনভাবে ছড়িয়ে পড়ে তরঙ্গ তেমনিভাবে বৃত্তাকারে ছড়িয়ে পড়ে। তারপরে কি বলছে? এটি একটি তীর্যক তরঙ্গ, ইহা কেবলমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়ে ভ্রমণ করে, এটি সবচেয়ে বেশি ধ্বংসাত্মক। তাহলে এই তিনটে তরঙ্গ সম্পর্কে তোমরা জানতে পারলে, পি এস এবং এল, এবং তাদের ধর্ম কী এবং গতি প্রকৃতি কী। এরপরে দেখো যেটা আছে বলছে যে তরঙ্গের শ্রেণীভাগ হয়ে গেল পিএসএল। এবার দেখো ভূমিকম্পের ফলাফলগুলি কী কী। তাহলে আমাদের যে ভূমিকম্পের ফলাফলগুলো আছে, অর্থাৎ ভূমিকম্প যে হয় তার ফলে কি হয়, প্রথম তোমার দেখো ভূমিকম্পের কিছু সুফল আছে, সেগুলো আমরা জানি। সুফল কি? বলছে ভূমিকম্পের ফলে কেবলমাত্র ক্ষতি হয় না, মাঝে মাঝে মানুষের উপকারও হয়ে থাকে। যেমন ভূমিকম্পের ফলে মূল্যবান খনিজ সম্পদ ভূপৃষ্ঠের কাছাকাছি চলে আসে। 2 হচ্ছে প্রবল ভূমিকম্পের ফলে ভূগর্ভে বনভূমি চাপা পড়ে গিয়ে পৃথিবীতে কয়লার উৎপত্তি হয়। 3 নম্বর হচ্ছে সমুদ্রে ভূমিকম্প হলে সমুদ্রের মাঝখানে দ্বীপের সৃষ্টি হয়। আর তাহলে এইগুলোই হচ্ছে তোমার মোটামুটি সুফল। আর দেখো আমাদের ভূমিকম্পের যে কতগুলো তোমার অন্যান্য যে ফলগুলো আছে, শুধুমাত্র সুফল নয় আরও কিছু আছে। দেখো বলছে যে ভূমিকম্পের ফলে তোমার সুফল হলো, আর তোমার আরও কিছু ফল যেগুলো কুফল হিসাবে বলা যায় সেগুলো হচ্ছে, দেখো বলছে যে ভূমিকম্পের জন্য ভূপৃষ্ঠে নিম্নলিখিত ফলাফলগুলির মধ্যে প্রথম হচ্ছে কি স্তূপ পর্বত এবং গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয়। ঠিক আছে, অর্থাৎ ভূমির উপরে একটা সৃষ্টি হচ্ছে। ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। 3 নম্বর হচ্ছে স্থলভাগ এবং জলভাগের পরিবর্তন হয়। সমুদ্রে জলস্ফীতি এবং বন্যার সৃষ্টি হয়। সমুদ্রে তোমার দ্বীপের সৃষ্টি হয়। নদীর গতিপথ পরিবর্তিত হয়। ধস এবং হিমানী সম্প্রপাতের সৃষ্টি হয়। নদীর জল শুকিয়ে যায়। সমুদ্র উপকূলের অবনমন এবং উত্থান হয়। জীবন এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়। তাহলে এই এতগুলো কারণ কিন্তু তোমার ভূমিকম্প জন্য কিন্তু হয়ে থাকে, অর্থাৎ ভূমিকম্পের ফল হয়ে থাকে। এরপর দেখো আছে রিক্টার স্কেলটা কি। তাহলে রিক্টার স্কেল কি? ভূমিকম্পের তীব্রতা মাপার একটা যন্ত্র হচ্ছে তোমার রিক্টার স্কেল। দেখো ক্যালিফোর্নিয়ার ভূকম্পন বিশারদ চার্লস রিক্টার 1935 সালে এই স্কেলটি উদ্ভাবন করেন। এই স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয়। এই স্কেলের তীব্রতার পরিমাপের এককে 1 থেকে 10টি ভাগে ভাগ করা হয়।
হয় এই স্কেলে লগারিদম স্কেল ব্যবহৃত হয়, অর্থাৎ 2 অপেক্ষা 1 থেকে 1.10 গুণ কম, তীব্রতা 5 মাত্রা বা তার বেশি হলে ভূমিকম্প প্রবল হয়। পৃথিবীর সর্বাপেক্ষা তীব্র ভূমিকম্পের রিক্টার স্কেলের মান হচ্ছে 8.6। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার রিক্টার স্কেল সম্পর্কে আমাদের ধারণা, যেটার দ্বারা ভূমিকম্প তোমার আমরা মাপতে পারি। এরপর দেখো বলছে যে হিমালয় পর্বত ভূমিকম্প প্রবণ কেন? আমাদের যে হিমালয় পার্বত্য অঞ্চল আছে, এই হিমালয় পর্বত কেন ভূমিকম্প প্রবণ তার এর গঠন ক্রিয়া চলছে। হ্যাঁ, দেখো বলছে সমগ্র হিমালয় পার্বত্য অঞ্চলটি অত্যন্ত ভূমিকম্প প্রবণ হওয়ার কারণ হলো, প্রথম কারণ হচ্ছে এখনও পর্যন্ত পর্বত গঠন প্রক্রিয়া অব্যাহত আছে, ফলে দুটি মহাদেশীয় পাতের সংঘর্ষে ভূমিকম্প প্রায়ই হয়। 2 কি ভারতীয় পাত তিব্বতীয় পাতের ভিতরে প্রবেশ করতে থাকায় পর্বত শীর্ষে শিলার পীড়ন জমতে থাকে, এই পীড়ন থেকে মুক্তি লাভ ঘটতে শিলায় ফাটল এবং ভূমিকম্প হয়। তা আর কি আছে তোমার, মনে করা হয় যে সমস্থিতিক ভারসাম্য অবস্থায় আসার জন্য ও হিমালয় পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ হয়। তাহলে এই কতগুলো কারণ কিন্তু তোমার ভূমিকম্প প্রবণ হওয়ার কারণ হচ্ছে আমাদের হিমালয় পার্বত্য অঞ্চল। এবার দেখো ভারতের কোন কোন অঞ্চলে ভূমিকম্পের তীব্রতা সব থেকে বেশি। ঠিক আছে, তাহলে দেখো এইটা দেওয়ার আগে আমি তোমাদের এই ভূমিকম্পের তরঙ্গ সম্পর্কে কতগুলো জিনিস আমি তোমাদের বলতে চাই। যেমন ধরো প্রথম যেখানে ভূমিকম্প সৃষ্টি হচ্ছে সেখানে হচ্ছে ভূমিকম্পের কেন্দ্র, এবং তারপরে যে জায়গাতে তোমার এটাকে প্রথম স্পর্শক হচ্ছে সেটা হচ্ছে ভূমিকম্পের উপকেন্দ্র। তাহলে এই দুটোর মধ্যে দূরত্ব 32 কিলোমিটারের মধ্যে থাকে, সেটা তোমরা পড়লে। এবার দেখো পি এবং এস এবং এল, এই যে তিনটে তরঙ্গ আছে এর মধ্যে শুধুমাত্র পি তরঙ্গটা আছে যেটা কিন্তু কঠিন তরল গ্যাসীয় যে কোনো অবস্থার মধ্য দিয়ে কিন্তু যেতে পারে। কিন্তু একটু তার গতিপথ কঠিন মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার সময় কিন্তু একটু পরিবর্তিত হয়। এটাই হচ্ছে তোমার পি ওয়েভের ধর্ম। আর এস ওয়েভ কি শুধুমাত্র কঠিনের মধ্য দিয়ে যায়, তরল বা ইয়ের মধ্যে দিয়ে যেতে পারে না। আর এল ওয়েভ যেটা একমাত্র পৃষ্ঠীয় তরঙ্গ, সেটা একমাত্র তোমার ভূপৃষ্ঠের উপর দিয়ে যায়, যার জন্য ক্ষয়ক্ষতি সব থেকে বেশি হয়। তাহলে দেখো এই ছবিটাতে এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে উপকেন্দ্র। এখানে যে তোমার তিনটে তরঙ্গ আছে, এই যে আমাদের ভূ অভ্যন্তর যদি আমরা জানি, তাহলে দেখো সব থেকে কেন্দ্র যেটা আছে সেটাকে তোমার সলিড ইনার কোর, এখানে যেহেতু তোমার ধাতুগুলো সঞ্চিত আছে তাই কিন্তু এটা কিন্তু সব থেকে কঠিন। আবার আউটার কোর যেটা আছে সেটা কি লিকুইড আউটার কোর, অর্থাৎ এখানে কিন্তু কি বলতো ধাতু খুব একটা সমাগম দেখা যায় না বলে এটা তোমার লিকুইড অবস্থায় আছে। আর ম্যান্টাল বা গুরুমণ্ডলটা কি অবস্থায় আছে, ভিসকাস লিকুইড ম্যান্টাল, অর্থাৎ এটা সান্দ্র অবস্থাতে কিন্তু আছে, বুঝতে পেরেছো? এটাকে পুরোপুরি লিকুইডও বলা যায় না, আবার কঠিন সলিডও বলা যায় না। আর ক্রাস্ট যেটা, অর্থাৎ যেখানে আমরা বসবাস করছি, এটা কিন্তু সলিড অবস্থায় আছে। এটা দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা শিয়াল এবং সীমা। ঠিক আছে, এবার দেখো তরঙ্গগুলো যখন মুভ করছে তখন তো আমরা তিনটে তরঙ্গের ধর্ম তো জানলাম, যে পি ওয়েভ সমস্ত অবস্থায় যায়, এস ওয়েভ শুধু কঠিনের মধ্যে দিয়ে যায়, আর এলও শুধুমাত্র কঠিনের মধ্যে দিয়ে যায়। এবার দেখো প্রথমে যে এল ওয়েভ যেটা আছে সেটা দেখো এই পৃথিবীর পৃষ্ঠ বরাবর, অর্থাৎ যে স্তরটাতে আমরা বসবাস করছি সেই ভূত্বক বরাবর বা ক্রাস্ট বরাবর কিন্তু দেখো তোমার সঞ্চালিত হচ্ছে। তাহলে এই যে অঞ্চলের উপর দিয়ে সঞ্চালিত হচ্ছে, এই সমস্ত অঞ্চলে কিন্তু তোমার ওই ধ্বংসলীলা চালিয়ে যাবে। এবং তরঙ্গটা কিন্তু দেখো ওই সেই পুকুরের জলের ঢেল ছুলে যেমন তরঙ্গ হয়, সেরকম তরঙ্গের মতো এগিয়ে যাচ্ছে। এবার দেখো পি এবং এস, এই দুটো তরঙ্গ কিন্তু কি বলতো কঠিন মাধ্যমের মধ্য দিয়েই যেতে পারে। তাহলে দেখো কঠিন মাধ্যমের মধ্য দিয়ে এই যে অংশটুকু আমাদের কঠিন অবস্থায় আছে, সেই অংশের মধ্য দিয়ে তোমার এইটুকু চলে যাচ্ছে। এরপর দেখো এই যে লিকুইড অবস্থাটা আছে, অর্থাৎ আমাদের যে গুরুমণ্ডলের যে লিকুইড অবস্থাটা আছে, সেই লিকুইড অবস্থাটা অবস্থার মধ্যে দিয়ে যখন যাচ্ছে, লিকুইড আউটার করে মধ্যে দিয়ে যখন যাচ্ছে, তখন কী হচ্ছে, সে কিন্তু বেঁকে যাচ্ছে। ঠিক আছে, যার জন্য দেখো এইটুকু অবস্থার মধ্যে দিয়ে কিন্তু কোনো তরঙ্গ ধরা পড়ছে না, যদিও পি তরঙ্গ সমস্ত অবস্থার মধ্যে দিয়ে যেতে চায়, কিন্তু তোমার যখনই তরলের মধ্যে দিয়ে যায় তখন কিন্তু সে তার গতিপথটা কিছুটা বেঁকিয়ে ফেলে, যার জন্য এইটুকু অংশের মধ্যে কিন্তু কোনো ওয়েভ দেখতে পাচ্ছে না, যার জন্য একে বলছে পি ওয়েভ শ্যাডো জোন। ঠিক আছে, বা নো ওয়েভ জোন এটাকে বলতে পারো। এরপর দেখো এইখানে চলে আসছে পি ওয়েভটা কিছুটা বেঁকে, আবার দেখো শেষে পি ওয়েভটা ধরা পড়ছে। তাহলে এই হচ্ছে তোমার আমাদের পৃথিবীর অভ্যন্তরের গঠন, এবং তার সঙ্গে সামঞ্জস্য রেখে ভূমিকম্প তরঙ্গের একটা সামঞ্জস্য। এবং আমরা তো ধরো পৃথিবীর অভ্যন্তরে কি আছে এটা তো সরাসরি গিয়ে দেখতে পারি না, আমাদের কিন্তু এই তরঙ্গের গতিবিধি দেখেই কিন্তু এটা আমাদেরকে ধরে নিতে হয় যে পৃথিবীর অভ্যন্তরটা এই অবস্থাতে আছে, যার জন্য তোমার কিছুক্ষণ পরে তরঙ্গটা এসে আমাদের এখানে ধরা পড়ছে, বা তরঙ্গের কিছুটা বাঁক হচ্ছে, কোথাও শ্যাডো জোনের সৃষ্টি হচ্ছে, কোনো একটা জায়গাতে যখন আসছে তখন কিছুটা দেরিতে আসছে। তাহলে এই হচ্ছে তোমার একটা ধারণা। এই ছবিটা তোমরা একটু বোঝার চেষ্টা করবে, এবং এটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু তরঙ্গের গতিবিধিগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে। নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে ভারতের কোন অঞ্চলে ভূমিকম্প তীব্রতা সব থেকে বেশি, অর্থাৎ আমাদের যে ভারতবর্ষ, এই ভারতবর্ষের কোন অঞ্চলটিতে ভূমিকম্পের তীব্রতা, আমরা তো আগেও বলেছিলাম আমাদের তিনটে অঞ্চল আছে, সেই তিনটে অঞ্চলের মধ্যে ধরো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ,
তারপর হিমালয় পার্বত্য অঞ্চল এবং তোমার আমাদের যে নদী বা দুটো পাতের সংযোগস্থল যে অঞ্চলগুলো আছে সেগুলোতেই তোমার ভূমিকম্পের তীব্রতাটা সবচেয়ে বেশি। এবারে ভারতের কোন কোন অঞ্চলে আছে সেটা এবার আমরা একটু দেখব যে কোন কোন জায়গাতে মোটামুটি ভূমিকম্পটা দেখতে পাওয়া যায়। দেখো, আমাদের ভারতের ইতিহাসে যে তীব্র ভূমিকম্পের প্রমাণ রয়েছে তার অন্যতম কারণ ভারতীয় প্লেটের ক্রমাগত চলন, হ্যাঁ, ইন্ডিয়ান প্লেট। এবার হচ্ছে ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজি দ্বারা ভারতের ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলিকে প্রধানত 4টি জোনে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে জোন 2, জোন 3, জোন 4 এবং জোন 5। হ্যাঁ, তাহলে জোন 2 যেটা বোঝে মৃদু ভূমিকম্প প্রবণ অঞ্চল, অর্থাৎ এই সমস্ত অঞ্চলে কিন্তু মৃদু ভূমিকম্প অনুভূত হয়, অর্থাৎ এগুলোতে কিন্তু ক্ষয়ক্ষতি খুব একটা দেখা যায় না। যেমন বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম, নাগপুর, রায়পুর, গোয়ালিয়র, তিরুচিরাপল্লী, মাদুরাই এর অন্তর্গত। এগুলো সবই প্রায় মোটামুটি দক্ষিণ ভারতের অন্তর্গত। এরপর দেখো আছে জোন 3 যেটা মাঝারি ভূমিকম্প প্রবণ। এগুলো কোথায়? এগুলো হচ্ছে চেন্নাই, মুম্বাই, পুনে, কলকাতা, ভুবনেশ্বর, জামশেদপুর, আহমেদাবাদ, সুরাট, লখনৌ, ভদোদরা, ম্যাঙ্গালোর, কোয়েম্বাটুর এবং সমগ্র কেরালা জেলা। এগুলো কিন্তু দেখো সবই মোটামুটি সমুদ্রের উপকূলবর্তী অঞ্চল, মানে কাছাকাছি সবই, ঠিক আছে। এর অধিক ভূমিকম্প প্রবণ কোনটা? এগুলো কিন্তু সবই দেখো অধিক ভূমিকম্প প্রবণ যেটা সেই তোমার চলে এলো তোমার হিমালয়ান রেঞ্জ বা নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল, যেটা আমাদের হিমালয় পর্বত, সেটা হচ্ছে সব থেকে বেশি ভূমিকম্প প্রবণ অঞ্চল। কোন কোনগুলো বলছে? জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল, উত্তরাখণ্ড, সিকিম, ইন্দো গঙ্গেয় সমভূমির কিছু অংশ, যেমন উত্তর পাঞ্জাব, চণ্ডীগড়, উত্তরপ্রদেশের কিছু অংশ, বিহার, পশ্চিমবঙ্গের তরাই অঞ্চল, উত্তরবঙ্গ, সুন্দরবন, দিল্লি এই অঞ্চলের অন্তর্গত। তাহলে দেখো এগুলো হচ্ছে তোমার আমাদের অধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল। এরপর দেখো আছে প্রবল ভূমিকম্প প্রবণ অঞ্চল। এগুলো কোথায়? হচ্ছে কাশ্মীর, পশ্চিম এবং মধ্য হিমালয়, উত্তর পূর্ব ভারত, কচ্ছের রণ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এবার দেখো এখানে তোমার পুরো ম্যাপটা দেওয়া আছে, যেখানে কিন্তু এই জোনটাকে 5টা ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। তাহলে ওই অবস্থানগুলো দেখে তোমরা এখানে বুঝতে পারবে যে কোন কোন অঞ্চল ভারতে ভূমিকম্প প্রবণ। তাহলে এই ম্যাপটা তোমরা দেখে নাও এবং যদি আসে তখন কিন্তু এই ম্যাপটা কিন্তু তোমাদের দিতে হবে। তাহলে এই গেল তোমার ভারতের ভূমিকম্প প্রবণ অঞ্চল। নেক্সট যেটা আছে সেটা বলছে যে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার পদ্ধতি লেখো। তাহলে দেখো, ভূমিকম্প হচ্ছে হঠাৎ ঘটে যাওয়া একটা বিপর্যয়, এর কিন্তু পূর্বাভাস, ভূমিকম্প বলো, তারপর সুনামি বলো, তারপর ভূমিধস বলো, এগুলো কিন্তু ভূমিকম্প পূর্বাভাস দেওয়াটা কিন্তু খুবই কঠিন কাজ। কিন্তু তবুও বলছে কীভাবে দেওয়া হয়। বলছে পদ্ধতি হলো, প্রথম হচ্ছে উন্নত যন্ত্রের সাহায্যে শিলার স্থিতিস্থাপকতা ধর্মের পরিবর্তনের সঙ্গে ভূকম্প তরঙ্গ বিস্তারের গতিবেগের পরিবর্তন পরিমাপ করে ভূমিকম্পের মুহূর্ত জানা সম্ভব হয়। 2 নম্বর কি? ভূমিকম্প ঘটনার পূর্বে উপকেন্দ্র অঞ্চলে ভূপৃষ্ঠ হেলে যাওয়ার প্রতি লক্ষ্য রাখা। গ হচ্ছে যে শিলার তড়িৎ প্রতিরোধ, চৌম্বকত্ব, সচ্ছিদ্রতা, জলচাপ এবং অন্যান্য ভৌত ধর্মের পরিবর্তন। আর নেক্সট হচ্ছে যে কূপের জলের গঠনের তারতম্য এবং তাপমাত্রার তারতম্য, অর্থাৎ কূপের জল যেটা আসে সেটা কিন্তু গরম হতে শুরু করে। আর শেষে আছে কি? জীবজন্তুর আচার আচরণ লক্ষ্য করে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া যেতে পারে। অতএব এই পূর্বাভাস কিন্তু আমাদের খুব একটা কাজে লাগে না যদিও। তারপর দেখো পূর্বাভাস দেওয়ার পদ্ধতি। এরপর দেখো ভূমিকম্প নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী, অর্থাৎ আমাদের যে ভূমিকম্প আছে সেটা কিভাবে আমাদের নিয়ন্ত্রণ করা যেতে পারে। প্রথম যেটা আছে যে ভূমিকম্প নিয়ন্ত্রণের জন্য বর্তমানে উন্নত প্রযুক্তির ভূমিকম্প নিরোধক বাড়িঘর নির্মাণ করা হচ্ছে, অর্থাৎ এই বাড়িঘর কিন্তু ভেঙে পড়বে না এমনটাই বলা হচ্ছে। তারপর দেখো বলছে কীটপতঙ্গ অস্বাভাবিক আচরণ করছে কিনা, এসব থেকে ভূমিকম্পের অগ্রিম পূর্বাভাস দেওয়ার মাধ্যমে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যাবে। নেক্সট হচ্ছে যে পার্বত্য অঞ্চলে অতিরিক্ত বাড়িঘর নির্মাণ না করে বা ঝুম চাষ নিয়ন্ত্রণ করে, পার্বত্য ধস নিয়ন্ত্রণ করে ভূমিকম্পের প্রবণতা কমানো যায়। আর সর্বশেষ হচ্ছে যে জলাধারের অতিরিক্ত জল ধরার ক্ষমতা বা অতিরিক্ত বিস্ফোরণ না ঘটিয়ে ভূমিকম্প নিয়ন্ত্রণ করা যায়। তাহলে এই হচ্ছে ভূমিকম্প নিয়ন্ত্রণের উপায়। এরপর দেখো আছে বলছে যে ভূমিকম্পের ফলে ভারতের সৃষ্ট বিপর্যয়গুলি সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ আমাদের যে অতীতে যে সমস্ত বিপর্যয়গুলি হয়েছে সেইগুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা, যদিও সব বিপর্যয় লিপিবদ্ধ করা সম্ভব নয়, তবু এখানে যেগুলি আছে দেখো বলছে যে ভূমিকম্পের প্রভাবে ভূমিরূপের ব্যাপক পরিবর্তন ঘটে এবং মানব সমাজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেগুলি নিম্নরূপ। প্রথম হচ্ছে ভূমিরূপের পরিবর্তন। তাহলে ভূমিকম্পের প্রভাবে শিলাস্তরে ভাঁজ, চ্যুতি শিলাস্তরে ফাটলের সৃষ্টি হয়। এর প্রভাবে ভূমিরূপের বৈশিষ্ট্য পরিবর্তিত হয়। এর উদাহরণ কি? বলছে 1819 সালে ভূমিকম্পের ফলে পশ্চিম ভারতের কচ্ছ অঞ্চলটি নিচু হয়ে গিয়ে জলাভূমির সৃষ্টি হয়েছে। তাহলে এটা হচ্ছে একটা ভারতের একটা উদাহরণ। তারপর দেখো সুনামি। বলছে সমুদ্রের তলদেশে ভূমিকম্প হলে ভূমিকম্প তরঙ্গের প্রভাবে সমুদ্রের জলরাশি প্রবল আন্দোলিত হয়, যার ফলে সুনামি সৃষ্টি হয়। যেমন 2004 সালে 26 ডিসেম্বর এটা ভারতের সবথেকে বড় সুনামি, এবং এইটার পরই ভারতবাসীরা সুনামি সম্পর্কে, শব্দটা সম্পর্কে খুব ভালোভাবে আবহিত হয়ে গেছে। আগে কিন্তু এটা সম্পর্কে খুব একটা মাথা ব্যথা ছিল না ভারতবাসীদের।
26, এটা এটা জাপানি শব্দ। সুনামি শব্দটা জাপানি, যেহেতু জাপানে সুনামিটা সব থেকে বেশি দেখা যায়, তাই এটা জাপানি শব্দ। তাহলে 26 ডিসেম্বর ভারত মহাসাগরের তলদেশে পৃষ্ঠ প্রবল ভূমিকম্পের প্রভাবে যে সুনামি হয় তার তাণ্ডবে ওই মহাসাগরের উপকূল সংলগ্ন অঞ্চলে ব্যাপক ক্ষতি হয়। তারপর দেখো নদীর গতিপথ পরিবর্তন। ওই যে ভূমিকম্পের প্রভাবে অনেক সময় নদীর পথ অবরুদ্ধ হয়ে ঢালের পরিবর্তন হয়ে নদীর গতিপথ পরিবর্তন হয়। যেমন 1883 সালে ভারতের কুমায়ুনে ভূমিকম্পের কারণে কোশি নদী তার গতিপথ পরিবর্তন করে দক্ষিণ পূর্ব দিকে থেকে দক্ষিণে প্রবাহিত হতে শুরু করে, যার ফলে নদীটি প্লাবিত হয়ে পার্শ্বস্থ অঞ্চলে প্রায় 1 লক্ষেরও বেশি জনবসতিকে বাস্তুচ্যুত করে। এরপর দেখা আছে ভূমিধস। ভূমিধসটা কি বলছে? ভূমিকম্পের ফলে পার্বত্য অঞ্চলে ধস ঘটে থাকে। উদাহরণ কি বলছে? 1897 সালে অসমে ভূমিকম্পের প্রভাবে বিশাল অঞ্চল জুড়ে ধস নামার ফলে বহু মানুষ হতাহত হয়। আর 5 নম্বর হচ্ছে জীবন এবং সম্পত্তির ধ্বংস। যে ভূমিকম্পের ফলে মুহূর্তের মধ্যে গ্রাম, শহর, নগর ধ্বংসস্তূপে পরিণত হয়। অগণিত মানুষ এবং পশু পাখি মারা যায়, সেতু ভেঙে পড়ে, রেল লাইন দুমড়ে মুচড়ে যায়, রাস্তার ফাটল সৃষ্টি হয়, বিদ্যুৎ, টেলিগ্রাফ, টেলিফোন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে, ফলে অন্যান্য অঞ্চলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, বিপুল পরিমাণ ধনসম্পত্তি নষ্ট হয়। উদাহরণ কি? 2001 সালে 26 জানুয়ারি গুজরাটে ভূমিকম্পের প্রভাবে প্রায় 99 বিলিয়ন মূল্যের ক্ষতি হয়েছে এবং প্রায় 25,000 জনের প্রাণহানি ঘটেছে। এরপর দেখো কি আছে? বৈদ্যুতিক তার তোমার বিচ্ছিন্ন হয়ে যায় এবং তোমার কি হচ্ছে? শর্ট সার্কিট ঘটে, কিংবা পারমাণবিক চুল্লিতে স্থানীয়ভাবে অগ্নিসংযোগ ঘটতে পারে। তাহলে এই হচ্ছে তোমার ভূমিকম্পের ভারতে সৃষ্ট বিপর্যয়, অর্থাৎ ভারতের উদাহরণগুলিকে আলোচনা করা হলো। এরপর দেখো বলছে ভূমিকম্পের বিপর্যয়ে গ্রহণীয় ব্যবস্থাপনা সম্পর্কে লেখো। তাহলে তোমার এই যে তোমার ভূমিকম্প যে ঘটে যাচ্ছে, এর জন্য কি কি ব্যবস্থা গৃহীত হতে পারে? প্রথমে বলছে যে ভূমিকম্প হলো এক ধরনের আকস্মিক ভূপৃষ্ঠীয় দুর্যোগ। ভূমিকম্পের সঠিক পূর্বাভাস পাওয়া কঠিন, তবে বর্তমানে বিশ্বে কয়েকটি দেশে ভূমিকম্পের কারণ বিশ্লেষণে ভূতাপ সঞ্চালনের পরিবর্তন, আগ্নেয়গিরির ছিদ্রপথ থেকে নিঃসৃত হাইড্রোজেন ক্লোরাইড এবং সালফার ডাইঅক্সাইড গ্যাসের বৃদ্ধি প্রভৃতি গবেষণামূলক পূর্বাভাসগুলি ভূমিকম্প বিদ্যায় যথেষ্ট আলোচিত হচ্ছে। পাশাপাশি পৃথিবীর বিখ্যাত কয়েকটি বিশ্ববিদ্যালয় ভূমিকম্প সংক্রান্ত গবেষণাগুলি তাৎপর্যপূর্ণ। ভূমিকম্পের উৎপত্তি প্রতিরোধ করা না গেলেও নানা ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বিপর্যয়ের মাত্রা হ্রাস করা যেতে পারে। দেখো গ্রহণীয় ব্যবস্থা, কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে? প্রথম যেটা হচ্ছে শিলাস্থলের পীড়নজনিত কারণে বিকৃতি ঘটলে তা টিল্ট মিটার যন্ত্রের মাধ্যমে শনাক্ত করা যায়। এই শিলাস্তরের পরিবর্তন বিশ্লেষণ করলে ভূমিকম্পের পূর্বাভাস পাওয়া যায়। 2 নম্বর কি? ভূমিকম্পের ঠিক আগে ভৌমজলস্তরের হ্রাস বৃদ্ধি, তাপমাত্রার পরিবর্তন, ভৌমজলে রেডন গ্যাসের মাত্রা বৃদ্ধি, এই ঘটনা ভূমিকম্পের পূর্বাভাস বহন করে। তারপর দেখো প্রাণীদের আচরণগত পরিবর্তন লক্ষ্য করে কয়েকজন ভূবিজ্ঞানের পূর্বাভাস প্রদান করেন। যেমন ভূমিকম্পের কিছুক্ষণ আগে মাগুর মাছ অস্বাভাবিক চঞ্চল হয়ে ওঠে, ইঁদুর, ছুঁচো, পিঁপড়ে প্রভৃতি গর্তে বসবাসকারী জীব গর্ত থেকে বেরিয়ে আসে, হাতি ও ঘোড়া উত্তেজিত হয়ে ডাকতে থাকে। আর কি আছে? বলছে ভূমিকম্প প্রতিরোধ এবং স্থিতিস্থাপক প্রকৃতির বাড়ি নির্মাণ করা আবশ্যক। এই বাড়ির বিশেষত্ব ছোট ছোট ধাপযুক্ত প্রশস্ত সিঁড়ি, যাতে বিপদকালীন অবস্থায় অনেকে একসঙ্গে দ্রুত নামতে পারে। 5 হচ্ছে জরুরি পরিস্থিতির জন্য পানীয় জল, খাদ্যদ্রব্য, টর্চ, মোমবাতি ব্যবস্থা রাখা, পাশাপাশি পুলিশ স্টেশন, নিকটস্থ হাসপাতাল, দমকল বিভাগের নম্বর সংগ্রহ করে রাখতে হবে। এরপর দেখো ভূমিকম্পের গ্রহণীয় ব্যবস্থা। প্রথমে কি হচ্ছে? ভীত হয়ে দিশাহারা না হওয়া। 2 হচ্ছে বাড়ির ভিতর থেকে বাইরে এসে ফাঁকা জায়গায় দাঁড়ানো। 3 হচ্ছে লিফট বা এসকেলেটার না চড়ে সিঁড়ি দিয়ে নেমে আসা। 4 হচ্ছে গাড়ি থামিয়ে তার থেকে ফাঁকা জায়গায় বেরিয়ে আসা। 5 হচ্ছে গ্যাস, মোমবাতি, হিটার প্রভৃতি জ্বলন্ত বস্তু নিভিয়ে ফেলা। 6 হচ্ছে বিদ্যুৎ, গ্যাস এবং জলের সরবরাহ বন্ধ করে দেওয়া। 7 হচ্ছে সাময়িক কম্পন বন্ধ হলেও আফটার শক বা পরকম্পনের সম্পর্কে সচেতন থাকা। অর্থাৎ এই ভূমিকম্পের এটা বৈশিষ্ট্য যে প্রথমে একটা শক হবে, তার কিছুক্ষণ পরে কিন্তু আফটার শকটা হবে। অতএব এটা সচেতন থাকতে হবে যে যখন শক হয়েছে তার কিছুক্ষণ পরে কিন্তু আফটার শকটা হবে। এরপর দেখো বারান্দা, জানালা, আলমারি, কাঠ অথবা ধাতব কোনো বস্তু, ভারী ঝুলন্ত বস্তু থেকে দূরে থাকতে হবে। আর তারপর কি আছে? 9 নাম্বার কি আছে? হচ্ছে পোষ্য জীবজন্তু বাঁধা থাকলে তাদের খুলে দিতে হবে। এবার গ্রহণীয় ব্যবস্থা কি কি আছে? হচ্ছে ভূমিকম্পের পর যথাশীঘ্র উদ্ধার কার্য শুরু করা এবং উদ্ধারকারী দলকে সহায়তা করা। 2 হচ্ছে আহত
মানুষদের প্রাথমিক চিকিৎসা করা এবং তাদের থাকার জন্য সরকারি ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া। নেক্সট হচ্ছে কোনো স্থানে আগুন লাগলে তা নিভিয়ে ফেলার চেষ্টা করা। 4 হচ্ছে রেডিও বা অন্য কোনো মাধ্যমে শোষিত পুনর্কম্পন বা ত্রাণ সংক্রান্ত নির্দেশের দিকে সতর্ক দৃষ্টি রাখা। 5 হচ্ছে কোনো অর্ধভগ্ন বা ঝুলন্ত দেয়াল বা বাড়ির পাশে না দাঁড়ানো। 6 হচ্ছে তৎক্ষণাৎ বিদ্যুৎ সংযোগ চালু না করা। 7 হচ্ছে ভূমিকম্পের পরবর্তী পর্যায়ে পরিষেবাগত ক্ষয়ক্ষতি মেরামত করা আবশ্যক, যেমন যোগাযোগ মাধ্যম পরিবহন তথা সম্ভব শীঘ্র চালু করা, আর্থিকভাবে পীড়িত মানুষদের ঘরবাড়ি নির্মাণে সরকারি সহায়তা প্রদান প্রভৃতি। তাহলে এই হচ্ছে তোমার ভূমিকম্প সম্পর্কে আমাদের গ্রহণীয় ব্যবস্থা। তাহলে দেখো যতটা পারলাম আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, আর তোমরা এই ছবিটা একটু বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু অনেকটা সুবিধা হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।